5 বছর ধরে কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে বা জীবিত না ফিরলে তাকে আনুষ্ঠানিকভাবে গুম ঘোষণা করতে পারবে ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। খসড়া অনুযায়ী সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন। এছাড়া গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। বৈঠকে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ও নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়। গুমের একটি মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিশেষ ট্রাইব্যুনালের আদেশে বলেছে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে 19 জানুয়ারি। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। একজন মানুষ হঠাৎ করেই হারিয়ে গেলেন, নেই কোনো খোঁজ কিংবা কোনো পদচিহ্ন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এমন গুমের অভিযোগ আছে অসংখ্য। প্রসিকিউশন বলছে ওই সময়ে সরকার বিরোধীদের নেওয়া হতো বিভিন্ন বাহিনীর গোপন হেফাজতে। এর মধ্যে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারঅ্যাকশন সেল জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় আসামি শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তা। আমাদের এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের গুম কিন্তু এখনো কন্টিনিউ করছে। সুতরাং এটিও আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা কন্টিনিউইং অফেন্স হিসেবে অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন। এবং আদেশের সার্টিফিকেট কপি পাওয়ার পর সার্টিফিকেট কপিতে যে ফাইন্ডিংসগুলো থাকবে সেগুলো আমরা বিবেচনা করে এই রিভিউ পিটিশনে আমরা নতুন গ্রাউন্ড সহ যথাযথ রিভিউ পিটিশন দাখিল করে আবার শুনানি করব। তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জারি করা হয়েছে পরোয়ানা। তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আপনারা এটাও জানেন যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়েছে সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সহ অন্যদের ফেরাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। বৃহস্পতিবার তিনি বলেছেন এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। ওদিকে 22 কোটি টাকার দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। আর মামলা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধেও। বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজ সনি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির 4 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব মিলিয়ে 26 বছরের কারাবাস দিয়েছেন আদালত। একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুদক মহাপরিচালক জানায় পলাতকদের ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যারা পলাতক রয়েছেন এবং দেশের বাইরে যারা রয়েছেন
তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার এবং দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য এজেন্সিও একই সাথে কাজ করছে। এদিকে 22 কোটি টাকার অবৈধ সম্পদ ও 87 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। জনাব আসাদুজ্জামান খান ওরফে কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, 6/10/2013 খ্রিস্টাব্দ থেকে 23/7/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত একজন পাবলিক সার্ভেন্ট হিসাবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 22 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখা এবং নিজ নামেও 9টি ব্যাংক হিসাবে অপরাধলব্ধ 87 কোটি 86 লক্ষ টাকারও 46 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে 3.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য, পাবনা 1। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্র সচিব। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একে একে প্রবেশ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, তুরস্কের রাষ্ট্রদূত অথবা তাদের মনোনীত প্রতিনিধিরা। আরও অংশ নেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানরা। বেলা 3টার দিকে শুরু হয়ে 10 মিনিটের মতো চলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের ব্রিফিং। এ সময় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেন পররাষ্ট্র সচিব। তাদের জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। ফেব্রুয়ারি নির্বাচনে বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোরও আহ্বান জানান তিনি। ব্রিফিং শেষে অতিথি ভবন থেকে বের হয়ে যান ঢাকার বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা। পরে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে কোনো কর্মকর্তাই কথা বলেননি। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাগত জানানোর আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এমন লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। আর সংবর্ধনার জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শফিকুল হক। নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির হট টপিক দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে রাখতে চায় বিএনপি। এরই মধ্যে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরজমিনে পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা। পরে কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে ফিরছেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি এবং আমরা সারা দেশের আমাদের সমস্ত জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের সকল সংগঠনের, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে তারা 24 তারিখের রাতের মধ্যে অথবা 25 তারিখের সকালের মধ্যে তারা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। দেশে ফিরলে তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে জানিয়ে সালাউদ্দিন আরও জানান, এজন্য উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয় এবং আমরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারবো, সবাইকে আসতে পারবো, জনদুর্ভোগ যাতে না হয় সব কিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। দলটির কেন্দ্রীয় নেতারাও বলছেন, তার এই প্রত্যাবর্তনে মানুষের ঢল নামবে ঢাকায়। সারা দেশের মানুষ মুখিয়ে আছে 5 তারিখ কবে, এই 25 তারিখ কবে আসবে এবং তারা ঢাকায় থাকবে। সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। আমরা আশা করি যে
বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমগম। সব ঠিক থাকলে চলতি মাসের 25 তারিখ দেশের মাটিতে পা রাখছেন তারেক রহমান। তাকে দেখতে মানুষের যে আগ্রহ সেটি মাথায় রেখেই কর্মসূচি নির্ধারণ করছে বিএনপি। শফিকুল হক, 71, ঢাকা। জাতীয় নির্বাচনের প্রার্থীরা কম বেশি আমরা সবাই নিরাপত্তার শঙ্কায় রয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে মনোনীত প্রার্থীদের সাথে বিএনপির মতবিনিময় শেষে গয়েশ্বর এসব কথা জানান। শুক্রবারের মধ্যে জোট সঙ্গীদের সাথে আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত ফয়সালা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত এম হাফিজ উদ্দিন। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের মতবিনিময় সভা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সভা। বৃহস্পতিবার 100টি আসনের প্রার্থী অংশ নেন। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন জানান, শুক্রবারের মধ্যে জোট সঙ্গীদের সাথে আসন বন্টন চূড়ান্ত হবে। আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে যুব আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। প্রার্থীদের নিরাপত্তা ইস্যুতে কথা বলেন আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। এখন কোনো মানুষ কি বলতে পারবো বুক টান করে না আমার কোনো নিরাপত্তার প্রবলেম নাই? আছে তো, আছে। সুতরাং এগুলি তো একদিনে উত্তরণ হবে না। আর নিরাপত্তা বিঘ্নিত করা মানুষের, এটার পিছনেও তো কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা একটাই, এই যে মানুষ যে অপেক্ষা আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্যে একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। আগামী নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে চ্যালেঞ্জিং হবে বলে জানান মির্জা আব্বাস। এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব। বিএনপি মনোনীত প্রার্থীদের এই মতবিনিময় সভা শেষ হবে শনিবার। মাহিলা ইসলাম, 71, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসকদের দেয়া সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার এভারকেয়ারের সামনে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ বলেন, চিকিৎসকরা আশাবাদী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষের ভালোবাসা এবং দোয়ায় বেগম জিয়া আবারও রাজনীতিতে ফিরে আসবেন। বর্তমানে ডাক্তার জুবাইদুর রহমান তার চিকিৎসা তদারকি করছেন এবং পরিবারের সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। এভারকেয়ার হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডাক্তার জাহিদ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন 71-এ, চলছে সংবাদ সংযোগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ তথ্যের এক বিবৃতিতে কথা জানিয়েছে। ইনকিলাব মঞ্চ ওসমান হাদির আরোগ্যের জন্য সবাইকে দোয়ার আহ্বান জানিয়েছে। ওদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থান অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন হাদির চিকিৎসা কার্যক্রম এবং শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এর আগে হাদিকে দেখতে যান তিনি। ডক্টর ভিভি কিষান জানান,
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ওদিকে প্রধান উপদেষ্টা দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। গেল 12 ডিসেম্বর রাজধানীর পুরান পল্টনে ওসমান হাদির মাথায় গুলি করলে প্রথমে ঢাকায়, পরে সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালত আজ তাদের রিমান্ড মঞ্জুর করেন। গত 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তদন্ত সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে ওই দিন মোটরসাইকেলের পেছন থেকে ওসমান হাদিকে গুলি করেছিলেন ফয়সাল করিম মাসুদ। এরপর তিনি ওই মোটরসাইকেলে করে আগারগাঁওয়ে বোনের বাসায় যান। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হন। মোটরসাইকেল চালক আলমগীর শেখ তার সঙ্গে ছিলেন। দুজন ওই রাতেই সড়কপথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যান। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা বর্তমানে অতি সংকটাপন্ন বলে জানা গেছে। কয়েকশো কোটি টাকা নিয়ে একাধিক টার্গেট কিলিং মিশনে নেমেছিল ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা। হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর গোয়েন্দাদের তদন্তে বিষয়টি সামনে এসেছে। র্যাবের অভিযানে শুটার ফয়সালের আস্তানা থেকে উদ্ধার হয়েছে 218 কোটি টাকার স্বাক্ষর করা চেকের পাতা, যার কিছু কপি 71-এর হাতে এসেছে। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান। এক সপ্তাহ আগে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী হাদিকে চলন্ত বাইক থেকে গুলি করে সন্ত্রাসীরা। হাদিকে গুলি করার পর প্রশ্ন উঠেছে, কি উদ্দেশ্যে কারা হাদিকে হত্যা করতে চাইল? খোঁজ নিয়ে জানা গেছে বাইকের পেছনে বসে হাদিকে গুলি করে শুটার ফয়সাল করিম মাসুদ। বাইকের চালক ছিলেন আলমগীর। দুজনই মোহাম্মদপুর এলাকার নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত। গত কয়েকদিনে ওসমান হাদিকে হত্যা চেষ্টা মিশনের বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ আলামত। এর মধ্যে গত 16 ডিসেম্বর র্যাব 2-এর একটি দল অভিযান চালায় শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসায়। সেখানে ইলেকট্রিক ডিভাইস, বিপুল পরিমাণ চেক বই ও বহু স্বাক্ষর করা চেকের পাতা উদ্ধার করা হয়। হিসাব করে দেখা গেছে স্বাক্ষর করা এসব চেকে টাকার পরিমাণ 218 কোটি, যার কিছু কপি 71-এর হাতে রয়েছে। একই দিনে র্যাব 11-এর একটি দল অভিযান চালায় শুটার ফয়সালের গ্রামের বাড়ি নরসিংদীতে। মা, বাবা ও শ্যালকের দেয়া তথ্যে বাড়ির পেছনের ডবা থেকে উদ্ধার হয় 3টি রিভলভার সহ বেশ কিছু গুলি। এই অস্ত্রগুলোর মধ্যে একটি খেলনা, বাকি 2টি বিদেশি রিভলভার। র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে এখন পর্যন্ত অভিযানে ফয়সালের সংগ্রহে থাকা 41টি গুলি উদ্ধার করেছে তারা। প্রতিটি গুলি 7.65 ক্যালিবারের। এবার আরেকটি অঙ্ক মেলাতে হবে। হাদির ওপর হামলার পর ঘটনাস্থল থেকে গুলির যে খোসা উদ্ধার হয় তা পরীক্ষা করে সিআইডি জানায় সেগুলোও 7.65 ক্যালিবারের। গোয়েন্দাদের দাবি এই কয়েকশো কোটি টাকা ও এত গুলি আর পিস্তল দিয়ে একাধিক হত্যার মিশন ছিল ফয়সাল ও তার সহযোগীদের। এই ঘটনায় এখন পর্যন্ত 11 জন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও বাইক চালক আলমগীর। পুলিশ বলছে তাদের ধরতে অভিযান চলছে। আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। মূল হোতাদের গ্রেপ্তার ও এই টার্গেট কিলিং মিশনের মাস্টারমাইন্ডের খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন গোয়েন্দারা। এজন্যে ওসমান হাদির ব্যবহৃত ফোনটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলেও ধারণা করছেন তারা। আশিক মাহমুদ, 71, ঢাকা। নীলফামারী জেলার 4টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 15,73,232 জন। এর মধ্যে নারী ভোটার 7,82,014 জন। পুরুষের পাশাপাশি নির্বাচন উত্তাপ ছড়িয়েছে নারীদের মাঝেও। তারা চান নির্বাচিত সরকার হোক নারীবান্ধব। আশা প্রকাশ করেন নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং আর্থসামাজিক উন্নয়ন করে দেশের স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ জোর দেবে সরকার। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। নির্বাচনী আমেজ বইছে নীলফামারীতেও।
নারীর নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে এমন প্রার্থীকে ভোট দিতে চান এখানকার নারীরা। যারা নির্বাচিত হবে তারা যেন আমাদের নারীদের ক্ষমতায়নটাকে একটু দৃষ্টিগোচর করে। আমরা যাদেরকে ভোট দিব, যারা উত্তীর্ণ হবে, যে দলেই হোক না কেন, আমাদের ভবিষ্যৎটা যেন ভালো হয়। আর যে সরকারের গঠন হোক না কেন, আমরা মেয়েরা যদি নিরাপত্তায় থাকতে পারি। সরকার গঠন থাকা অবস্থায় অনেক মেয়ে নির্যাতিত হচ্ছে, আমরা চাই যে আমাদের নিরাপত্তাটাকে। তাদের প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যাতে সুস্থ মতো ভোট হয়, ভালোভাবে থাকি, কোনো দিন অশান্তি হয় না দেশে। নারী হিসাবে একটু আমাদের আত্মমর্যাদা থাকে। আমরা যে কোম্পানিতে করি বা রাস্তাঘাটে যাওয়া আসা করি, আমাদের যাতে সুন্দরভাবে যাওয়া আসা চলাফেরা করতে পারি। দুর্নীতিমুক্ত একটি আলোকিত নীলফামারী চান এখানকার নারী ভোটাররা। ভোট কেন্দ্রে যায় আমি যেন আমার ভোট নিজে দিয়ে আসতে পারি, আমার ভোট যেন অন্য কেউ দিতে না। নির্বাচনটা চাই সুস্থভাবে, যেন ঝগড়া বিবাদ হয় না। আগামী নির্বাচিত সরকার নারী বান্ধব হবে এবং নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক উন্নয়ন প্রত্যাশা করেন তারা। বিগত সরকারগুলো যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েও আসলে রক্ষা করতে পারেনি বা নারীর ক্ষমতায়ন বলতে যা বোঝাচ্ছিল সেগুলো আসলে আমার মনে হয় না সেগুলো পূরণ হয়েছে যথাযথভাবে। আমি চাই যে নতুন সরকার এসে যেন নতুন আঙ্গিকে সবকিছু গুছিয়ে নেয়। আমরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, আমাদের অধিকারটুকু যেন ঠিক থাকে, বজায় থাকে। যেন এমন হয় যেন আমরা যেন দিনে রাতে যে কোনো সময় বের হলে কোনো আমরা বাধাগ্রস্ত না হই। জেলার 4টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 15,73,232 জন। এর মধ্যে নারী ভোটার 7,82,014 জন। নূর তাজমিন নীর, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।